আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। যেমন এখানে প্রথমেই বলা হলো পূরক কোণ কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির কমও না বেশিও না, দুইটি কোণ যোগ করব, যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হবে। এই কোণের পূরক কোণ কোনটা? এটা। আর এই কোণের পূরক কোণ কোনটা? এটা। দুইটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের পূরক কোণ বলে। এই যে এখানে সংজ্ঞাটা আমরা লিখে দিলাম। এবার আমরা আনুমানিক একটা চিত্র অঙ্কন করলাম। এখানের মধ্যে আমরা দেখাচ্ছি এটা যে কোণ এ বি ডি এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু আমরা এই 90 ডিগ্রি কোণকে দুইটা ভাগে ভাগ করেছি। কোণ এ বি সি এই হচ্ছে একটা কোণ, এবং কোণ সিবিডি এটা হচ্ছে আরেকটা কোণ। এই দুইটি কোণ মিলে, এই যে এটা একটা কোণ, এটা একটা কোণ, এই দুইটি কোণ মিলে 90 ডিগ্রি হয়েছে। সুতরাং এই দুইটি কোণ পরস্পরের পূরক কোণ। কোণ এবিসি এর পূরক কোণ কোনটা? কোণ সিবিডি। কোণ সিবিডি এর পূরক কোণ কোনটা? কোণ এবিসি। আমরা এখানে এটা লিখে দিলাম। এর পরের প্রশ্নটাই আমাদেরকে জিজ্ঞাসা করবে স্বাভাবিকভাবেই, সেটা হচ্ছে সম্পূরক কোণ কাকে বলে। দেখেন, পূরক কোণের চাইতে সম্পূরক কোণ শব্দটা একটু বড়। পূরক, সম্পূরক। তো এই যে সম্পূরক কোণ কাকে বলে? যখন দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। 180 ডিগ্রির কমও হবে না, 180 ডিগ্রির বেশিও হবে না। দুইটা কোণের সমষ্টি একদম ফিক্সড, দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তখন ওই দুইটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। যেমন এখানে একটা চিত্র অঙ্কন করলাম, কোণ এবিডি, এই যে পুরাটা কোণ এবিডি পুরোটা, এটা হচ্ছে এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি, কিন্তু এই কোণটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। কোণ এবিসি এই হচ্ছে একটা ভাগ, আর কোণ সিবিডি এটা হচ্ছে আরেকটা ভাগ। তাহলে আমরা দেখলাম কোণ এবিসি এবং কোণ সিবিডি এই দুইটি কোণ যুক্ত হয়ে 180 ডিগ্রি হয়েছে। তাহলে এই দুইটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলা হবে। এরপরে আমরা দেখি আমাদেরকে কি প্রশ্ন জিজ্ঞাসা করা হলো। এর পরের যে প্রশ্নটা সেটি হচ্ছে বিপ্রতীপ কোণ কাকে বলে। বিপ্রতীপ কোণ কাকে বলে? কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ। আপনি একটা কোণ আঁকলেন, সেই কোণের যে বাহুগুলো, ওই বাহুগুলোর বিপরীত রশ্মি দ্বারা যেই কোণ তৈরি হবে তাকে বলা হবে বিপ্রতীপ কোণ। কথাটার মানেটা কি আমি একটু বুঝাই বলি। এই হচ্ছে একটা কোণ, কোণ এওডি। হ্যাঁ, এটা একটা কোণ, ঠিক আছে, এটা একটা কোণ, কোণ এওডি। তাহলে এই কোণের এই যে ওডি, এটা একটা বাহু না? এই কোণের ওডি একটা বাহু। এই যে ওডি বাহু, তার বিপরীত রশ্মি কোণটা? ওসি। এই ওসি হচ্ছে ওডির বিপরীত। ওসি হচ্ছে ওডির বিপরীত রশ্মি। রশ্মি শব্দটা ব্যবহার করলো কেন এখানে? যে রশ্মি, রশ্মি হচ্ছে যার একটা প্রান্তবিন্দু থাকে, একদিকে তীরচিহ্ন আর একটা প্রান্তবিন্দু। তাহলে যেহেতু ও থেকে আরম্ভ হয়েছে, এটা হচ্ছে একটা প্রান্তবিন্দু আর এই দিকে একটা তীরচিহ্ন দেওয়া, তাহলে এটা হচ্ছে রশ্মি। এতটুকু, এই দিকে না তাকাই, এতটুকু। তাহলে ওডি এর বিপরীত রশ্মি হচ্ছে ওসি। আবার এই কোণের ও এ এটা হচ্ছে একটা বাহু, তাহলে এই বাহুর বিপরীত দিকে কোনটা আছে? ও বি রশ্মি। তাহলে দেখেন, এই কোণের বাহুগুলোর বিপরীত রশ্মি যেই কোণটা তৈরি করলো, এই যে যেই কোণটা তৈরি করলো এটাকে বলা হবে এটার বিপ্রতীপ কোণ। কোনো কোণের, এই যে এটা হচ্ছে একটা কোণ, কোণের বাহুদ্বয় ও এ ওডি, বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় ও এ এর বিপরীত রশ্মি ওবি, ওডি এর বিপরীত রশ্মি ওসি, বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে, এই যে এটা কোণ বিওসি, তা ওই কোণের বিপরীত কোণ। এই যে এই কোণটা যাকে নিয়ে প্রথম থেকে কথা বলা হচ্ছে, এই কোণের বিপরীত কোণ হলো এটা। একই রকমভাবে যদি আবার এটার কথা বলি, যে কোণ এওসি, তাহলে ও এ হচ্ছে একটা বাহু, এই বাহুর বিপরীত রশ্মি ওবি, আবার ওসি হচ্ছে একটা বাহু, ওসি এর বিপরীত রশ্মি হচ্ছে ওডি, তখন আবার এইদিকে যেই কোণটা তৈরি হচ্ছে এইটার বিপরীত কোণ হলো এটা। তাহলে আমরা কি বলবো? বিপ্রতীপ কোণের সংজ্ঞা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ। ওকে, তাহলে কোণ বিওডি, কোণ এওসি পরস্পর বিপ্রতীপ কোণ। বিওডি এওসি বিপ্রতীপ কোণ। আবার
কোণ বিওসি, কোণ ডিওএ, এই যে বি, হ্যাঁ এটা হচ্ছে এওসি, যে এওসি বিওডি বিপ্রতীপ কোণ। এবার আমি একটু কালারটা চেঞ্জ করি। কোণ এওডি এবং কোণ বিওসি এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। তাহলে বিপ্রতীপ কোণ একেবারে সহজ। যদি আমরা আরও সহজ করে বলি, দুইটি সরল রেখা কোনো একটি বিন্দুতে ছেদ করলে বিপরীত পাশে যেই কোণগুলো তৈরি হয় তারা হচ্ছে বিপ্রতীপ কোণ। আর সুন্দর একটা সংজ্ঞা হচ্ছে এটা, যেটা আপনাদের বইয়ের মধ্যেও লেখা আছে, কোনো কোণের বাহুদ্বয়ের বিপ্রতীপ রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ। তাহলে আমাদের এই চিত্রতে কোণ এওডি এবং কোণ বিওসি এই দুটি হচ্ছে বিপ্রতীপ কোণ, আবার কোণ এওসি এবং কোণ বিওডি এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। ওকে, এবার জিজ্ঞাসা করা হলো প্রবৃদ্ধ কোণ কাকে বলে। প্রবৃদ্ধ, হ্যাঁ অনেক বড় নাকি, এই যে প্রবৃদ্ধ। আচ্ছা, তো আমার আবার এটা ভেঙে ভেঙে বললেন না, প্রবৃদ্ধ এরকমভাবে বললেন না কিন্তু, হ্যাঁ পুরোটা একবারে। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? তো প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রির বড় এবং 360 ডিগ্রির ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রির বড়, 360 ডিগ্রির ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে 360 ডিগ্রির ছোট, তাহলে আপনি তাকে প্রবৃদ্ধ বলে দিবেন। 5 ডিগ্রি, এটা তো 360 ডিগ্রির ছোট। 70 ডিগ্রি, এটা তো 360 ডিগ্রির ছোট, তাহলে আপনি তাকে প্রবৃদ্ধ কোণ বলে দিবেন না। শর্ত কিন্তু দুই দিক থেকে, এটা একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে, সীমানা। অবশ্যই কোণটাকে 180 ডিগ্রির বড় হইতে হবে, তবে বড় হইতে হইতে এটা 360-এর মধ্যে যাইতে পারবে না, 360-এর আগেই থামতে হবে। তাহলে 180 ডিগ্রির বড়, 360 ডিগ্রির ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা এটা বললাম 180 ডিগ্রি মানে কি 2 সমকোণ, আর 360 ডিগ্রি মানে 4 সমকোণ। 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। এই চিত্রতে আমরা যদি খেয়াল করি, কোণ এওসি যেটা চিহ্নিত, এই যে কেউ কাবার এই যে এটার কথাও বলে ফেলতে পারেন, কিন্তু এটা হচ্ছে এও বি। এও বি, যে এই পাশেরটা, কিন্তু এই পাশেরটা না, আমরা দেখতেছি চিহ্নটা এই দিকে দেওয়া, কোণের চিহ্ন এই যে এই দিকে দেওয়া। তাইলে এই যে কোণটা, কোণ এও সি, যেহেতু এখানে নাম দেওয়া হয়েছে কোণ এও সি, এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কেন? কারণ আমি যদি এই একটাকে সোজাসুজি নিয়ে আসতাম, তাহলে এতটুকু হইতো 180, কিন্তু আমরা দেখতেছি এটা 180-কে ক্রস করছে, তবে 360-এর আগেই থেমে গেছে। তাহলে এই কোণটাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। এরপরে যেই প্রশ্নটা সেটি হলো, দুটি সরল রেখা সমান্তরাল হওয়ার শর্তগুলো কি? দুইটা সরল রেখা সমান্তরাল যদি হইতে হয় তাহলে কি কি বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে, কি কি শর্ত তাদেরকে মানতে হবে? দুইটি সমান্তরাল সরল রেখা হওয়ার শর্তগুলো কি কি? প্রথম শর্ত, সরল রেখাদ্বয় কখনো পরস্পরকে ছেদ করে না, অর্থাৎ এদের কোনো সাধারণ বিন্দু নেই। যদি দুইটা সরল রেখাকে সমান্তরাল হতে হয় তাহলে এরা কখনো একে অপরকে ছেদ করবে না, কখনোই না। যদি এই দুইটা সরল রেখার মধ্যে কোনো একটা যদি একটু বাঁকা থাকে, আমি একটু নোটের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাই দিলে বুঝাইতে সুবিধা হবে। আমি এখানের মধ্যে দুইটা সরল রেখা নিই, হ্যাঁ দুইটা সরল রেখা নিচ্ছি, এই হচ্ছে একটা এবং এটাকে আবার আমি কপি করে নিচ্ছি আরেকটা। ওকে, এই হচ্ছে দুইটা সমান্তরাল সরল রেখা। তো এখানের মধ্যে যদি কোনো কারণে আমি যদি একটা রেখাকে একটু বাঁকা করে দিই, দেখেন 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 একটু বাঁকা করে দিলাম, এই যে একটু বাঁকা করে দিলাম, এই যে বাঁকা করে দিছি, এই কারণে আমি যদি এটাকে আরো বড় করি আর এইটাকেও যদি আমি আরো বড় করি, এই যে হ্যাঁ বড় করি, তাহলে এটা কোনো না কোনো এক সময় এটাকে ছেদ করবেই করবে, কোনো না কোনো এক সময় এটাকে ছেদ করবে। এই মুহূর্তে আমার বোর্ডে জায়গা হচ্ছে না, এই জন্য আমি ছেদ করাটা দেখাতে পারছি না, কিন্তু কোনো না কোনো এক সময় এটা ছেদ করবেই। যদি দুইটা সরল রেখা দুইটা সমান্তরাল সরল রেখা আছে, কিন্তু এরা যদি সমান্তরাল না হয়, দুইটা সরল রেখা কিন্তু এরা সমান্তরাল না, তাহলে একটা আরেকটাকে কোনো না কোনো এক সময় ছেদ করবেই। আমি যদি এটাকে একটু বেশি করে বাঁকা করে দিয়ে রাখি, তাহলে দেখেন এটা একটু তাড়াতাড়ি করে ছেদ করবে। আমি আপনাদেরকে দেখাইতে চাই জিনিসটা। দেখেন দুইটা কিন্তু সরল রেখা,
এটাও সরল রেখা, এটাও সরল রেখা, এখানে কিন্তু কোনো বক্ররেখা নাই, দুইটাই সরল রেখা, কিন্তু এরা সমান্তরাল না। কেন? কারণ এই সরল রেখাটাকে যদি আপনি বড় করেন, হ্যাঁ, আর এই সরল রেখাটাকে যদি আপনি বড় করেন, তাহলে দেখবেন এরা কখনো কখনো আর কি কোনো না কোনো এক সময় ছেদ করবেই করবে। এই যে দেখেন, ছেদ করবেই, কোনো না কোনো এক সময় ছেদ করবেই। তাহলে যখন দুইটা সরল রেখা সমান্তরাল থাকে না, তখন তারা কোনো না কোনো এক জায়গাতে গিয়ে ছেদ করেই করে। কিন্তু সমান্তরাল যদি হয় তাহলে এরা কখনোই একে অপরকে ছেদ করবে না, কখনোই না। আপনি এদেরকে টেনে টেনে যত বড়ই করেন না কেন, এরা কাউকেই ছেদ করবে না। এটাই এখানের মধ্যে বলা হয়েছে। এই যে সরল রেখাদ্বয় কখনো পরস্পরকে ছেদ করে না, অর্থাৎ এদের কোনো সাধারণ বিন্দু নেই। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? একটি সরল রেখার প্রতিটি বিন্দু অপরটি থেকে সমান সমান ক্ষুদ্রতম দূরত্বে অবস্থান করে। যখন দুইটা সরল রেখা সমান্তরাল হয়, তখন একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দু অপরটি থেকে সমান ক্ষুদ্রতম দূরত্বে অবস্থান করে। এই যে দুইটা সমান্তরাল সরল রেখা, তাহলে আমরা যদি বলি যে এখানে হচ্ছে একটা বিন্দু আছে, তাহলে ঠিক এই বরাবর একটা বিন্দু থাকবে, এবং এদের মধ্যে যেই পরিমাণ দূরত্ব থাকবে, আমি যদি এখানে একটা বিন্দু নেই এবং এই বরাবর একটা বিন্দু নেই, এখানেও একই পরিমাণ দূরত্ব থাকবে। এখানে যেই পরিমাণ দূরত্ব, এখানে সেই পরিমাণ দূরত্ব। আমি যদি কখনো এই সরল রেখাটাকে আরেকটু আগায় নিয়ে আসি, তাও এদের মধ্যে একটুখানি হলেও তফাৎ থাকবেই থাকবে। হ্যাঁ, এদের মধ্যে একটু হলেও তফাৎ থাকবে। এই দুইটা কখনো মিলে যাবে না, এই দুইটা কখনো মিলে যাবে না। কারণ যদি মিলে যাই তাহলে তো এরা সমান্তরাল থাকলো না। যদি এরা মিলে যায় তাহলে তো সমান্তরাল থাকলো না, এরা এজন্য মিলবে না। এদের মধ্যে একটুখানি হলেও পার্থক্য থাকবেই। এই কথাটা এখানে বলছে যে ক্ষুদ্রতম দূরত্ব হলেও এদের মধ্যে থাকবে, অল্প একটু হলেও দূরত্ব থাকতেই হবে। যদি দুটো মিলেই যায় তাহলে তো সমান্তরাল থাকলো না। এজন্য এদের মধ্যে একটুখানি হলেও ফাঁকা থাকবে, দূরত্ব থাকবে। একটি সরলরেখার প্রতিটি বিন্দু অপরটি থেকে সমান ক্ষুদ্রতম দূরত্বে অবস্থান করে। তৃতীয় শর্তটা কি? সরলরেখা দুইটিকে অপর একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণ বা অনুরূপ কোণগুলো সমান হয়। যখন দুইটি সমান্তরাল সরলরেখা আমরা পাই, তখন এই দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি অন্য একটা সরলরেখা ছেদ করে, দুইটি সমান্তরাল সরলরেখা তাকে যদি অন্য একটি সমান্তরাল সরলরেখা ছেদ করে, তাহলে যে একান্তর কোণগুলো তৈরি হবে, একান্তর কোণ, তারাও সমান হবে, অনুরূপ কোণ যারা তৈরি হবে তারাও সমান হবে। মানে কি? মানে হলো এটা ছেদক, দুইটি সমান্তরাল সরলরেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করেছে, যেটা ছেদ করছে তাকে আমরা বলবো ছেদক। তো ছেদকের একই পাশে সমান্তরাল সরলরেখাগুলোর একই দিকে উৎপন্ন কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। ছেদকের একই পাশে সমান্তরাল সরলরেখাগুলোর একই দিকে উৎপন্ন কোণকে বলা হয় অনুরূপ কোণ। দেখেন, ছেদকের এই পাশে আসলাম এবং সমান্তরাল সরলরেখাগুলোর উপরের দিকে, এই যে এই সমান্তরাল সরলরেখার উপরে এবং এই সমান্তরাল সরলরেখার উপরে, ছেদকের একই পাশে সমান্তরাল সরলরেখাগুলোর একই দিকে, এটারও উপরের দিকে, এটারও উপরের দিকে, অথবা নিচের দিকে, নিচের দিকে। তো এই যে উৎপন্ন কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণ, এরা পরস্পর সমান। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। আবার ছেদকের বিপরীত পাশে, ছেদকের বিপরীত পাশে এবং সমান্তরাল সরলরেখাগুলোর বিপরীত দিকে উৎপন্ন কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। এখন কিন্তু বিপরীত শব্দটা দুইবার বলতেছি। ছেদকের বিপরীত পাশে সমান্তরাল সরলরেখাগুলোর বিপরীত দিকে উৎপন্ন কোণগুলোকে বলা হয় একান্তর কোণ, তারাও সমান হয়। কিভাবে করে? সেটা হচ্ছে ছেদকের এই পাশে আমি একটা কোণ নিলাম এবং সেটা সমান্তরাল সরলরেখাটার নিচে। এবার আমি ছেদকের এই পাশে আসলাম, সমান্তরাল সরলরেখাটার উপরে একটা কোণ নিলাম। তাহলে এখন দেখেন, ছেদকের বিপরীত পাশে, এই যে এই পাশে এবং তার উল্টা পাশে, এবং সমান্তরাল সরলরেখার নিচে, সমান্তরাল সরলরেখার উপরে, তার মানে বিপরীত। এটা নিচে, এটা উপরে, তার মানে বিপরীত। তাহলে ছেদকের বিপরীত পাশে সমান্তরাল সরলরেখাগুলোর বিপরীত দিকে উৎপন্ন কোণগুলোকে বলা হয় একান্তর কোণ, তারাও পরস্পর সমান।
তাহলে এই কথাটাই আমাদেরকে তারা বলতে চাইলো যে দুইটি সমান্তরাল সরলরেখা যদি হয়, তাকে অন্য একটা সরলরেখা ছেদ করলে যেই একান্তর কোণগুলো এবং অনুরূপ কোণগুলো উৎপন্ন হয় তারা সবাই পরস্পর সমান হয়। একান্তর কোণ যারা যারা তারা সমান, অনুরূপ কোণ যারা যারা তারা সমান। তো এই হচ্ছে দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। তো আমরা এই শর্তগুলো এখানের মধ্যে লিখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম।